ঢুকে যায়, তখন এটা মুশকিল হয়ে যায় মারাত্মক। হ্যাঁ, তো এই হলো আপনার এইটা মেন প্রসেস। এবার মুশকিলটা হচ্ছে যে এই এয়ার যখন এই ঢুকছে, এয়ার ঢুকতে গেলে কিন্তু মনে রাখবেন একটা জিনিস, যে ওই আমি যে বললাম আমাদের লাংসটা কিন্তু কখনো এয়ার ফ্রি থাকে না, এরকম কখনোই লাংসের মধ্যেকার অবস্থা হয় না যে এক ফোঁটাটাতে এয়ার নেই। মানে যতটা এয়ার আমি নিয়েছি সবই যে আমি বের করে দিতে পেরেছি তা না। আমি মানে এক্সপিরেশন করার পরেও কিন্তু কিছু অ্যামাউন্ট অফ এয়ার আমার সবসময় লাঙে থাকে, কেন না তো চুপসে যাবে ওটা একটা, ওটা স্ট্রাকচারটাকে ধরে রাখার জন্য আমার এয়ারে থাকে, তাকে আমরা বলি রেসিডুয়াল ভলিউম। সেই ভলিউমটা আমরা চেষ্টা করলেও বের করতে পারবো না। প্রায় 1200 ml, সেটা খুব একটা কম নয়, প্রায় 1200 ml। মানে আপনি ফোর্সফুলি ইন্সপায়ার করলেন, আবার ফোর্সফুলি এক্সপায়ার করে বের করলেন, সেটা মিনিটে আপনার 4.5 লিটার হতে পারে, 4.5 লিটার ভাইটাল ক্যাপাসিটি বলি আমরা। তারপরেও কিন্তু 1200 ml থেকে যাবে। কেন না এই ট্র্যাকিয়া, এই ব্রঙ্কাই, ব্রঙ্কিয়াল স্ট্রাকচার গুলো সব এটা অ্যালাউ করা যাবে। এবার আমাদের এই যে অ্যালভিওলাস, এখানে হলো মেন ব্যাপারটা। এই অ্যালভিওলাসটা কি হয়, এই অ্যালভিওলাসে গেলে খুব কেলেঙ্কারি ব্যাপার। এটা হচ্ছে মেন জায়গা যেখানে একটা আলটিমেটলি আসছে, ওইসব রুট গুলো দিয়ে আসছে কোথায়, অ্যালভিওলাই। অ্যালভিওলারের গায়ে আছে জানো ক্যাপিলারি, ওইখানেই তো এক্সচেঞ্জটা হচ্ছে। অর্থাৎ নিলাম সেই বায়ুটার যে অক্সিজেন, সেই অক্সিজেনটা অ্যালভিওলাসের দিকে বেশি আছে তার প্রেসার বা মাত্রা, আর এখানে কম আছে বলে বেশি থেকে কমের দিকে ও ডিফিউজ করে বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে। আবার এদিকে ক্যাপিলারি জালকের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেশি আছে বলে কার্বন ডাই অক্সাইড উল্টো পথে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এই যে আমার অ্যালভিওলাই স্ট্রাকচারটাকে ধরে রাখাটা খুব দরকার। কেন না, এর সবসময় একটা টেন্ডেন্সি থাকে, যেহেতু 3 দিক বন্ধ 1 দিক খোলা, মাথাটা সবসময় বন্ধ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আমরা বলি অ্যালভিওলাই কোলাপস করছে। কেন কোলাপস করে, স্বাভাবিক, ওটা এমনই ওর একটা মানে চেহারাটা যে 3 দিক যেহেতু ওর বন্ধ, অটোমেটিক্যালি চতুর্থ দিকটাও বন্ধ হওয়ার সবসময় একটা চেষ্টা থাকে। সেইটা আটকানোর জন্য এক ধরনের কেমিক্যাল আমাদের লাংসে বেরোয়, এবং এই কেমিক্যালটা মারাত্মক, আমাদের বাঁচিয়ে রেখেছে সারা জীবন। সেইটার নাম হচ্ছে সারফেক্টেন্ট, লাং সারফেক্টেন্ট। এই লাং সারফেক্টেন্টটা কি করে, এই যে অ্যালভিওলাসের মুখটা, এই মুখের এখানে রিলিজ হয়ে এই জায়গাটাকে এমন একটা পৃষ্ঠ টান করে, এমন টান টান করে রেখে দেয় যে মুখটা কিছুতেই বন্ধ হতে পারে না। এবং এই লাং সারফেক্টেন্ট এর কেমিক্যাল নেচার আমি যাচ্ছি না, ডিপিপিসি বলে, ডাইপামিটাইল ফসফাটিডিল কোলিন, অত দরকার নেই। এই লাং সারফেক্টেন্ট যে কোষগুলো থেকে বেরোয়, সেই কোষগুলোর নাম হচ্ছে টাইপ 2 অ্যালভিওলার সেলস, টাইপ 2 অ্যালভিওলার সেলস, বা এর আরেকটা নাম আছে নিউমোনোসাইটস। কেন এটা বললাম আমি আসছি, কেন জরুরি হয়ে গেছে এখন জানা এটা। এই সারফেক্টেন্ট যে বেরোয় টাইপ 2 অ্যালভিওলার সেলগুলো থেকে, এই কোভিড এর সময় করোনা ভাইরাস কি করছিল, এই টাইপ 2 অ্যালভিওলার সেলগুলোকে মেরে দিচ্ছিল। তাহলে যার কোভিড হচ্ছিল বা যার করোনা ভাইরাসে যিনি আক্রান্ত হচ্ছিলেন, যদি খুব বেশি মাত্রায় তিনি আক্রান্ত হন, তাহলে তার টাইপ 2 অ্যালভিওলার সেলস গুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তাহলে টাইপ 2 অ্যালভিওলার সেলস গুলো নষ্ট গেলে কি হবে, লাং সারফেক্টেন্ট আর তৈরি হতে পারছিল না, সেই জন্য অ্যালভিওলাই গুলো কোল্যাপস করে যাচ্ছিল, এবং শ্বাসকষ্ট হয়ে, রেসপিরেটরি ফেলিওর হয়ে এত লোক, লক্ষ লক্ষ পৃথিবী জুড়ে লোক মারা গেছে। অন্য অনেক রকম সমস্যা হতে পারে, ইমিউনিটি হতে পারে, হ্যানা সব হতে পারে, কিন্তু মেন কজ অফ ডেথ কিন্তু রেসপিরেটরি ফেলিওর, এই অ্যালভিওলাই গুলো বন্ধ হয়ে যাবে। এবং আমাদের শরীর মানে ঈশ্বর এরকম ভাবেই তৈরি করেছেন, আমাদের এক একটা লাঙে প্রায় আপনার 1 মিলিয়ন করে অ্যালভিওলি আছে, মানে 10 লক্ষ অ্যালভিওলি আছে। তার মধ্যে মোটামুটি 30 থেকে 35% অ্যালভিওলি এমনিতে কাজ করে না, ইনঅ্যাক্টিভ থাকে, দরকার পড়ে না, মানে ওটা রিজার্ভ। বাকি 65-70% দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছি। একমাত্র প্লেয়ার যারা ট্রেনিং করেছে, খেলাধুলার মধ্যে আছে, তাদের ওই রিজার্ভ অ্যালভিওলাই গুলো কাজ করে। কেন, তাদের তো আদান প্রদান বেশি করতে হবে। হ্যাঁ, তারা কিন্তু ট্রেনিং করে ওটা ডেভেলপ করে, সেটা আলাদা কথা। আমরা কিন্তু 65-70% নিয়েই চালিয়ে যাচ্ছি, তাতেই আমরা দিব্যি চলে যাচ্ছি। তাহলে ভাবুন একটা ভাইরাস সেটা কিভাবে শেষ করে দিচ্ছিল এই কোষগুলোকে, এবং এই সারফেক্টেন্ট এবং অ্যালভিওলাই গুলো চুপসে যাচ্ছিল।
যতই আপনি বাইরে থেকে এয়ার নিন, যদি এক্সচেঞ্জ না করতে পারেন, সব তো এখানেই থেকে গেল, তো কোনো লাভ হলো না। ঠিক আছে, এটাই মূল সমস্যা হচ্ছিল। তো আমি খুব বেশি স্ট্রাকচারের মধ্যে যাব না, কিন্তু কতগুলো রোগ এখানে বলতে হবে, একটু জানা খুব দরকার। আমাদের এখানে দু ধরনের রোগ বা দু ধরনের ডিজিজ হয়। এক ধরনের ডিজিজকে আমরা বলি অবস্ট্রাকটিভ ডিজিজ, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। কয়েকটা উদাহরণ বললে আপনারা বুঝতে পারবেন, কয়েকটা উদাহরণ বললে বুঝতে পারবেন। একটা যেরকম শুনেইছেন সিওপিডি, কনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এইটা হলো এইটা সিওপিডি। ঠিক আছে, কি হয় বেসিক্যালি না, আমি রোগগুলো বললে কোনটা অবস্ট্রাকটিভ কোনটা রেস্ট্রিকটিভ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যেটা সবচেয়ে কমন, অ্যাস্থেমা বা যেটা আমরা বলি অ্যাজমা, অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে অ্যাস্থেমা। এখন এই অ্যাস্থেমাটা কি হয় বেসিক্যালি, অ্যাস্থেমাতে যেটা হয় যে ওই আমাদের যে ওই যে বললাম না, রাইট ব্রঙ্কাস, লেফট ব্রঙ্কাস, তারপরে প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি টার্সিয়ারি ব্রাঞ্চ গুলো সব সরু হয়ে যায়, ন্যারো হয়ে যায়। কেন ন্যারো হয়ে যায়? ওর গায়ের যে পেশিগুলো থাকে সেই পেশিগুলো সংকুচিত হয়ে ডায়ামিটার গুলোকে কমিয়ে দেয়। তার ফলে কি হয়, ন্যারোইং অফ এয়ারওয়ে হলে কি হবে, এবং তার সঙ্গে সঙ্গে কি হয়, শ্লেষ্মা বা মিউকাসও জমতে থাকে। তার ফলে যেটা হয় যে খুব কষ্ট করে নিঃশ্বাস নিতে হয়, এফার্ট ব্রিদিং বলি আমরা, এবং সঙ্গে সঙ্গে একটা বুকের মধ্যে একটা চাপ চাপ ভাব, হ্যাঁ, একটা মনে হচ্ছে মানে শূন্যতা, একটা শর্টনেস অফ ব্রেথ এরকম হয়। ঠিক আছে, এর কারণ কি? এর কারণ হতে পারে, অ্যাস্থমার অনেক কারণ আছে, আবার অ্যাস্থমা অকারণেও হয়, মানে ইডিওপ্যাথিক বলি, মানে যে কোনো কিছু ডিজিজ আছে যে ডিজিজ গুলো কোনো কারণ পাওয়া যায়নি কিন্তু হয়, তাকে আমরা বলি ইডিওপ্যাথিক, মানে যার কোনো রিজন নেই। কিন্তু অ্যাস্থমা ইডিওপ্যাথিক হতে পারে, আবার কিছু কারণেও হতে পারে। যেরকম অনেকে ডাস্ট অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি, অ্যালার্জির থেকে হয় অ্যাস্থমা। অ্যাস্থমা এক ধরনের অ্যালার্জি বলতে পারেন আর কি। ঠিক আছে, অনেকের ডাস্ট থেকে হয়, অনেকের ফুলেন রেণু থেকে হয়, পোলেন গ্রেন থেকে হয়। আচ্ছা, অনেকের কোনো খাবার থেকে হয়, স্পেসিফিক খাবার, হ্যাঁ, কোন খাবার সেটা তার ক্ষেত্রে মানে হতে পারে। পশু পাখির লোম থেকে হয়, সেটা যাদের বাড়িতে খুব অ্যাজমা পেশেন্ট বা বয়স্ক লোক আছে বাড়িতে পেটস রাখতে বারণ করে, কারণ এই পাপোশ টাপোসের মধ্যে লোম গুলো ঢুকে যায়, ওই রেশাগুলো প্রবলেম ক্রিয়েট করে। তো এই অ্যালার্জেন্স গুলোর থেকে হতে পারে। এবং আবার একটা কারণ বললাম যে কোনো কারণ নেই তাও হচ্ছে, সেটা যে ডিজিজ গুলো কোনো কারণ ছাড়া হয় তাদেরকে বলে ইডিওপ্যাথিক, অর্থাৎ যার কারণ এখন অব্দি বার করা যায়নি, হয়তো রিসার্চ চলছে। এবার অ্যাস্থমা যে সবসময় কারণ থাকবে তা না, কারণ ছাড়াও হতে পারে। সমস্যাটা কোথায় হয়, যেহেতু এই ডায়ামিটার গুলো কমে যায়, তাই এয়ারটা বের করতে কষ্ট হয়, এক্সপিরেশনে কষ্ট হয়। দেখবেন যারা অ্যাজমা রুগী থাকে বলে আমার বের শ্বাস নিতে বের করতে অসুবিধা হচ্ছে, অর্থাৎ এক্সপিরেটরি ডিসঅর্ডারটা বেশি হয়, প্রবলেমটা বেশি হয়, রিলিজ করতে পারে না বাইরে। এবং এটা মূলত সমস্যাটা হয় হচ্ছে দুটো সময় খুব হয়, একটা হচ্ছে যখন গরম থেকে হঠাৎ ঠান্ডা পড়ছে, এই একটা সময় হালকা ঠান্ডা গরম থেকে পড়ছে, আর একটু ভোর রাতের দিকে হয়, যখন রাত থেকে ভোরের বেলা এরকম সময়টা একটু বেশি হয় অ্যাজমার টান। কেন? ওই সময় টেম্পারেচারের একটা চেঞ্জ হয়, তার জন্য এটা এফেক্টেড হয়। তো এইটাতে যেটা হয় যে ওই ইডিওপ্যাথিক হতে পারে, আর না হলে অ্যালার্জি বেসড হতে পারে, যেটা বললাম অ্যালার্জিক অ্যাস্থমা হতে পারে, অ্যালার্জেন্টের কারণে হতে পারে, সেটা যে কোনো কিছু। বাচ্চাদের অনেক সময় এই দেখা যায় যে অ্যালার্জেন্সের জন্য বাচ্চাদের অনেক সময় হচ্ছে। তো এইটা হলো একটা ডিজিজ। ঠিক আছে, সেকেন্ড যে ডিজিজটা, তাহলে এটাকে আপনি কোথায় ফেলবেন? অ্যাস্থমাটা, অ্যাস্থমাটা হচ্ছে আপনার রেস্ট্রিকটিভ, বেরোতে দিচ্ছেন। ঠিক আছে, বেরোতে দিচ্ছেন। এবার দু নম্বর হচ্ছে মারাত্মক একটা ডিজিজ, যেটা আজকাল খুব ফোকাসে উঠেছে। এর আগে শুধু খালি অ্যাস্থমা নিয়ে সবাই ভাবতো, এখন এইটা নিয়ে খুব ভাবছে সবাই, এমফাইসিমা। শুনে থাকবেন নাম। এমফাইসিমা হচ্ছে এমন একটা রোগ যেটা কোনো ট্রিটমেন্ট হয় না। এটাতে কি হয়, অ্যালভিলাই গুলো বন্ধ হয়ে যায়, চুপসে যায়।
এবং যে অ্যালভিওলাই গুলো চুপসে যায় সেগুলো পার্মানেন্ট, যেগুলোকে ঠিক করা যায়। কেন এটা হয়? এটা মূলত হয় কিন্তু স্মোক থেকে, ধুঁয়ো। সেটা স্মোকারের হতে পারে, অ্যাক্টিভ স্মোকার হতে পারে, প্যাসিভ স্মোকার হতে পারে, ইন্ডাস্ট্রিতে কাজ করে মাস্ক না ইউজ করে, প্রোটেক্টিভ ডিভাইস কাজ না করে সেখান থেকে হতে পারে। যে কোনো স্মোকের সোর্স থেকে কিন্তু এটা হয়। ঠিক আছে, এখানে ইডিমা হয়, মানে একটা সোয়েলিং হয়, এটা কিন্তু অবশ্যই অবস্ট্রাকটিভ ডিজিজের মধ্যে পড়ে, এমফাইসিমা। কি হয় যেটা বললাম, আস্তে আস্তে যে কিছু কিছু অ্যালভিওলাই গুলো বন্ধ হয়ে যায়। তাহলে আমরা অলরেডি 30 থেকে 35% ইউজ করছিলাম না, যেটুকু করছিলাম তার মধ্যে যদি আমার প্রবলেম হয়, তখন কিন্তু সমস্যা শুরু হয়। প্রচন্ড কাশি, হ্যাঁ, সারা বছর ধরে একটা পারসিস্টেন্ট কাশি, মিউকাস রিলিজ হওয়া প্রচন্ড, ঠিক আছে, প্রচন্ড কষ্ট, শ্বাসকষ্ট, বিশেষত ঘুমের মধ্যে এটা খুব হয়। এবং এই অ্যালভিওলাই গুলো কিন্তু ঠিক করা যায় না। সেটা এমফাইসিমা হলে কিন্তু খুব সাবধান। তার প্রথম কাজ হচ্ছে স্মোকিং বন্ধ করতে হবে। কেন স্মোকিং বন্ধ না করলে যেগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে, মানে সেগুলো তো ফেরানো যাবে না, নতুন করে আরো ড্যামেজ হতে থাকবে। সেটা এমফাইসিমাকে আজকাল খুব গুরুত্ব দিয়ে সবাই দেখছে। ঠিক আছে, এমফাইসিমা অ্যাকচুয়ালি আপনার অবস্ট্রাকটিভ প্লাস রেস্ট্রিকটিভ দুটোই, মানে সিওপিডির মধ্যেই এমফাইসিমা মেন একটা পড়ছে সিওপিডির মধ্যে। আচ্ছা, আরেকটা হচ্ছে খুব কমন, ব্রঙ্কাইটিস। জানেন ব্রঙ্কাইটিস আগের দিনই বলছিলাম, আইটিস কথার মানে ইনফ্লামেশন, অর্থাৎ সোয়েলিং হওয়া। শুধু সোয়েলিং না, ইনফেকশন হওয়া। বাচ্চাদের জন্য, বাচ্চা এবং বয়স্ক লোকেদের ব্রঙ্কাইটিস হওয়ার খুব প্রবলেম থাকে। ওই বিশেষত যখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, গরম থেকে ঠান্ডা, এই সময় একটু প্রোটেকশন নেওয়া দরকার, বিশেষত বাড়ির বাচ্চা এবং বয়স্ক লোকেদের। কেন বয়স্ক লোকেদের বা বাচ্চাদের ব্রঙ্কাইটিস হলে, বিশেষত বয়স্ক লোকেদের হলে কিন্তু ব্রঙ্কাইটিস হলে ব্রঙ্কো নিউমোনিয়া হয়ে যেতে পারে। ব্রঙ্কো নিউমোনিয়া হয়ে গেলে কিন্তু তাদেরকে বাঁচানো অনেক সময় খুব মুশকিল হয়ে যায়, মানে ইনফেকশনটা এমন স্টেজে চলে যায়, মানে ওটা ভাইরাল থেকে ব্যাকটেরিয়াল হয়ে গেলে ইনফেকশনটা এমন স্টেজে চলে যাবে, তখন কিন্তু তাকে রিভাইভ করানো খুব মুশকিল হয়ে যায় ব্রঙ্কো নিউমোনিয়া হয়ে গেলে। সেটা ব্রঙ্কাইটিস থেকে ব্রঙ্কো নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। আরেকটা খুব কমন আছে, হাঁচি হওয়া, রাইনাইটিস বলি আমরা, নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, অ্যালার্জিক রাইনাইটিস। এটা একটা অ্যালার্জির জন্য, অ্যালার্জিক রাইনাইটিস। সেটজিন একটাই ওষুধ মার্কেটে আছে, সেট্রিজিন খান, সারাদিন ঝিমিয়ে থাকুন আর করুন, দরকার নেই, যোগা করুন, প্রাণায়াম করুন, সেট্রিজিন খেতে হবে। তাছাড়া মার্কেটে কোনো ওষুধ নাই। বাচ্চাদের তো আমি একদম বলি সেট্রিজিন দিতে না, 6-7 দিন হাঁচুক, নর্মালি ঠিক হবে, বা অন্য মেডিকেশন। কেন? ওটা ড্রাউজি করে এবং এটা ড্রাগ ডিপেন্ডেন্স তৈরি হয় একটা। হ্যাঁ, ড্রাগ ডিপেন্ডেন্স এখানে পড়ানোর মতন জায়গা নেই, মানে আমি কলেজে পড়াই ফার্মাকোলজিতে, যে কিছু কিছু ড্রাগ থাকে না, যাতে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাই, ড্রাগ হ্যাবিচুয়েশন এন্ড ডিপেন্ডেন্স, মানে ওটা ছাড়া আর কাজ হবে না। অনেকের ভুল ধারণা ছিল ইনহেলার নিয়েও, ইনহেলার নিয়ে কিন্তু সেটা নয়, ইনহেলার কিন্তু ভালো, আপনার ব্রঙ্কো ডাইলেটার, ব্রঙ্কাসটাকে ক্লিয়ার করে। আগে ভুল ধারণা ছিল, বলে একদম ইনহেলার নেবেন না, অভ্যাস হয়ে যাবে। ইনহেলার তো নিতেই হবে যার সমস্যা আছে। বাচ্চাদের তো সবচেয়ে ভালো ওষুধই হচ্ছে অ্যাস্তেমা এবং এই জাতীয় সমস্যার ক্ষেত্রে ইনহেলার। কেন? ওর থেকে ভালো মেডিসিন আর নেই, লোকালি কাজ করবে, সেই জায়গাটায় কাজ করবে, আপনার শরীরের বাকি সিস্টেমে কিছু করবে না। আর যেই মুহূর্তে আপনি কিছু ওরালি খাবেন, সে তো কোথাও না কোথাও ক্ষতি করবেই। কেন? ইনহেলার কিন্তু খুব ভালো জিনিস। কেন? ও খালি কি করে, ও খালি ডায়ামিটারটাকে বাড়িয়ে দেয়, মানে মাসেল গুলো কাজ করে যাতে ব্রঙ্কাসটা চওড়া হয়, ডায়ামিটার গুলোকে বাড়ায়, অর্থাৎ যাতে কষ্ট না হয়, শ্বাসকষ্ট নয়, এফার্ট ব্রিদিং না করতে হয়, ব্রিদিং এর সময় লেবার না দিতে হয়, সহজে আমি নিঃশ্বাস প্রশ্বাস, ইন্সপিরেশন এক্সপিরেশন মেনটেন করতে পারি। এই ভুল ধারণাগুলো আমাদের দূর করতে হবে। অনেকের ধারণা যে ওর মধ্যে স্টেরয়েড আছে, নেবেন না, একদম না। ইনহেলার কিন্তু খুব সেফ, বিশেষত বাচ্চাদের জন্য তো আরো সেফ। ঠিক আছে, কিন্তু তার মূল কারণ হচ্ছে আমরা এত পলিউটেড এনভায়রনমেন্টে থাকছি, এসপিএম এত বেশি সবকিছুর, যে পলিউটেড এনভায়রনমেন্ট থেকে এই সমস্যাগুলো বেশি হচ্ছে। আরেকটা সমস্যা আমাদের রেসপিরেটরি ডিজিজ হয়, যেটা বলে একটা শেষ করব, সেটা হচ্ছে অকুপেশনাল ডিজিজ, মানে বিভিন্ন পেশাগত ক্ষেত্রে বিভিন্ন রোগ হয়। যেরকম আমি এক সময় কয়লা খনিতে অনেক কাজ করেছি, কোল মাইন্সে। মাইন্সে যেটা হয় যে ওরা ওই যেগুলো আপনার ওই মাইন্সে যেগুলো খুব আর কি, মানে লোকাল মাইন্স, যেগুলো গভর্নমেন্ট খুব একটা চালায় না, প্রাইভেট মাইন্স, ওইখানে আপনার ওই লেবারদের দেখার কেউ নেই, ও লেবার মরুক বাঁচুক, মালিকের কিছু দায় আসে না। তো কি হয়, ওই মাস্ক ফাস্ক গুলো দেয় না, তো অনেক সময় কি হয়, ওই কয়লার যে ডাস্ট গুলো ঢুকে যায়, নিউমোকোনিওসিস বলি, নিউমোকোনিওসিস বা ব্ল্যাক লাং ডিজিজ। যদি চেস্ট এক্সরে করে দেবেন, পুরো কালো দেখাচ্ছে, মানে সব জমে গেছে, কার্বন পার্টিকেল জমে যায়, ওটাকে বলে নিউমোকোনিওসিস। এবং নিউমোকোনিওসিস হলে কিন্তু সেই লোকটা ওই অকুপেশনে দীর্ঘদিন আর থাকতে পারবে না, এমন প্রবলেম শুরু হবে যে তাকে শিফট করতেই হবে। এটাকে ব্ল্যাক লাং ডিজিজ বা নিউমোকোনিওসিস বলা হয়।
এটা শুধুমাত্র কয়লা খনি না, আমি দেখেছি এটা জুট মিলে হতো। এখন তো অনেক জুট মিল বন্ধ হয়ে গেছে, আবার যদিও জুট মিল গুলো খুলছে। একসময় মানে একদম সব জুট মিল বন্ধ হয়ে গেছিল। আগে আমাদের হুগলি নদীর পাড়ে পর 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 আপনার রিসরা, উত্তরপাড়া প্রচুর জুট মিল ছিল। সেই সময় খুব, আমি জুট মিলে অনেক অনেক বছর আগের কথা বলছি, আজ থেকে প্রায় অন্তত 20 বছর 22 বছর আগের কথা বলছি। ওই জুট মিলে যেটা হতো, যে জুট মিলে না, জুট মিল কটন মিলে রোঁয়া বেরোয়, জুট বা এর ওই আঁশ যেগুলো করে রোঁয়া গুলো, ওইগুলো কিন্তু ফাইন পার্টিকেল, ওগুলো ঢুকে যায়। তার থেকে যেটা হয় হচ্ছে, সেই ডিজিজটার নাম হচ্ছে কটন ডাস্ট ঢুকে গেলে বিসিনোসিস। এগুলো সব অকুপেশনাল ডিজিজ। এগুলো যদি সে মাস্ক পরে বা না, মানে নাকে একটা ফিল্টার লাগানো থাকে, তাহলে এগুলো ঢুকতে পারে না। অ্যাসবেস্টাস কারখানা হয়, অ্যাসবেস্টোসিস, অ্যাসবেস্টাসের গুঁড়ো, অ্যাসবেস্টাস বাড়ির ছাদ ফাদ করে, কি অ্যাসবেস্টাস এইসব। সিলিকোসিস বালির থেকে হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখবেন খুব মারাত্মক, হাইওয়েতে যখন কাজ হয়, ওই দেখবেন ওটা কি বলে জানো, ফ্লাই অ্যাশ। দেখবেন ফ্লাই অ্যাশ প্রচুর পড়ে থাকে। ফ্লাই অ্যাশও মারাত্মক পলিউটেন্ট। এই পলিউটেন্ট গুলো থেকে বাঁচার উপায় হচ্ছে মাস্ক, একদম। এই অকুপেশনাল ডিসঅর্ডার গুলো কিন্তু মূলত এরা কিন্তু অবস্ট্রাকটিভ ডিজিজ করে, অর্থাৎ প্যাসেজ গুলো বন্ধ করে দিচ্ছে আপনার, তাহলে আপনি এয়ার নিতেই পাচ্ছেন না। তো অকুপেশনাল ডিসঅর্ডার গুলো এর একটা পার্ট। হ্যাঁ, এইগুলো রেগুলার চেক করা দরকার। মূলত আমার এইটুকুই রেসপিরেশন থেকে বলার, আমি এর বেশি আর ডিটেলে যাচ্ছি না, কারণ হার্টটা খুব ভালোভাবে বলতে হবে, প্রায় একটা দিন পুরো লেগে যাবে। ঠিক আছে, মোটামুটি বোঝাতে পেরেছি যে জিনিসটা। ঠিক আছে, হার্টটা যেদিনকে হার্ট পড়াবো, পরের দিনই হার্টটা পড়াবো, সঙ্গে রেচনটা পড়িয়ে দেবো অল্প করে এক্সপ্রেশন। কোনটা বলুন? লাং সারফেক্ট্যান্ট, SURFACTANT। বাংলাটা হচ্ছে ভুলে গেলাম, লাং সারফেক্ট্যান্ট। এটা কি করে, অ্যালভিওলের উপরে পৃষ্ঠ টান করে, বাড়িয়ে দেয় সারফেস টেনশন, তাহলে অ্যালভিওলে চুপসাতে পারে না, একটা পাতলা ফিল্মের মতন করে অ্যালভিওলের স্ট্রাকচারটাকে ধরে রাখে। লাং সারফেক্ট্যান্ট, এটা একটা কেমিক্যাল, বাংলাটা ভুলে গেছি আমি। টাইপ 2 অ্যালভিওলার সেলস বা নিউ মোনোসাইটস, APNEUMONOCYTES। ঠিক আছে, মিউকাস ফর্মেশন অনেকভাবে হয়। মিউকাস ফর্মেশন হচ্ছে আপনার, তার মধ্যে তো অবশ্যই ওয়াটার থাকে, ওয়াটারের সঙ্গে কিছু মিনারেলস, কিছু আপনার অর্গানিক সাবস্টেন্স, এগুলো মিলে তৈরি করে মিউকাস। মিউকাস কিন্তু একটা প্রোটেকশন। মিউকাস কি করে, মিউকাস বেশি মিউকাস হয়ে গেলে যেরকম আপনার আটকাচ্ছে, কিন্তু এই যে আপনি কফটা ফেলছেন মিউকাস, এটা কি করে, মিউকাস কিন্তু নোংরা গুলোকে, ডাস্ট গুলোকে আটকে ট্র্যাপ করে বাইরে বের করে দেয়, ট্র্যাপ করে বাইরে বের করে দেয়। এটা মিউকাসের মেন কাজ। এবং আমাদের বডির, যদি আপনি মানে আমাদের জিআই সিস্টেমও ভাবেন, মিউকাস গ্ল্যান্ড আছে, কিন্তু আমাদের শরীরে মিউকাস কিন্তু তৈরি হয়। এবং এই মিউকাসটা কি করে, ওই অ্যাসিড, যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বেরোচ্ছে, আপনি তো সবসময় খেতে পাচ্ছেন না, অ্যাসিড যাতে ব্লাড ভেসেলে পৌঁছে, ব্লাড ভেসেলটাকে মানে এফেক্ট করে চিরে না দিতে পারে, ওই মিউকাস সবসময় একটা প্রোটেকশন দেয়। মিউকাস একটা লেয়ার। ওই মিউকাস সেক্রেটিং গ্ল্যান্ড প্রচুর আছে আমাদের, ডুওডিনামে আছে ব্রুনাস গ্ল্যান্ড। আমাদের মিউকাস কিন্তু আমাদের স্টুল দিয়েও প্রচুর বেরোয়, কারণ আপনার আমাদের ইলিয়ামে, হ্যাঁ, আরে কি নাম, লার্জ ইন্টেস্টিন ইলিয়ামে মিউকাস সেক্রেটিং গ্ল্যান্ড প্রচুর আছে। ওই গ্ল্যান্ড গুলো থেকে প্রচুর মিউকাস বেরোয়, নামটা ভুলে যাচ্ছি। লার্জ ইন্টেস্টিনে, হ্যাঁ, বডিতে মিউকাস প্রডিউস হচ্ছে, সিস্টেমের মধ্যেও হচ্ছে। কিন্তু সেইটা যখন ওই স্বাভাবিকের থেকে বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে আমরা প্যাসেজ গুলোকে ব্লক করছে, তখন সমস্যাটা হচ্ছে, তখনই সিরাপের ব্যাপারটা আসছে, ওটাকে ডাইলিউট করে দেওয়া, ভাঙা ইত্যাদি ব্যাপারগুলো। ঠিক, কোনটা? অ্যাপনিয়া, হ্যাঁ পরে, আমি পরের দিন ডিসকাস করে দেবো, সরি, ভালোই বলেছেন, অ্যাপনিয়াটা পড়াবো আমি। স্লিপ অ্যাপনিয়া, অ্যাপনিয়াটা পড়াবো, রাইট রাইট, অ্যাপনিয়াটা আমি পরের দিন বলবো, শিওর। অ্যাপনিয়া পরে, অবশ্যই পরে।
আপনি ইয়ে করুন, আপনি মানে যোগা প্রাণায়াম এগুলো করে পারলে সাঁতার কাটে সুইমিং খুব ভালো আপনি ইয়ে করুন যোগা প্রাণায়াম basic normal, right? And teach and before এটা তখন দেখতে দেখতে মানে ডাক্তারদের ডিসাইড করুন কেন কোনো কোনো থাইরয়েড টাইমে হয়তো কোনো আপনার লাইফ কমপ্লেইন হচ্ছে হয়তো সেখানে কোনো রকমের ক্যান্সার কিছু হয়েছে তার থাইরয়েড টাইমে নষ্ট হয়তো সিস্ট বা কিছু কম করেছে যার কারণে কিডনি বা লোকাল কিডনি হয়ে যাচ্ছে তখন থাইরয়েডের কি করতে হবে থাইরয়েড টেস্ট করতে হবে থাইরয়েডের আপনার এক্সরে করতে হবে তবে প্রয়োজনে থাইরয়েড কি এফএস হবে না থাইরয়েড ক্যান্সার হয় তাহলে দেখতে হবে